গল্পের নাম কন্ট্রোললেস। লিখেছেন অনুপ্রভা মেহেরিন। গল্পের দ্বিতীয় পর্ব। সকাল ৯টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল। উজ্জ্বল আজ বেশ খুশি, এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল। রুমু কোথায়? ওকে তুই পালাতে সাহায্য করেছিস? রুমু পালিয়েছে মানে? অবাক চুইয়ে চুইয়ে পড়ছে উজ্জ্বলের চোখ থেকে। ছেলেটার ভাবভঙ্গিমা দেখে রাশেদ নিজেও কনফিউশন হয়ে গেল। সৈয়দ শামসুল ছুটে এসে বলেন, আমি বলেছিলাম আমার ছেলে এসবের কিচ্ছু জানে না। রাশেদ অযথা আমার বাড়ি এসে বাড়াবাড়ি করবি না। উজ্জ্বল দ্রুত নেমে গেল বাইক ছেড়ে। উঠোনে দাঁড়িয়ে থাকা তার নার্গিসের দিকে তাকিয়ে বলে, মা, আমার রুমু পালিয়ে গেছে। আমার বউ পালিয়ে গেছে। রুমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা সন্দেহ করছে তুই নাকি রুমুকে নিয়ে পালিয়ে গেছিস। আমি যদি পালিয়ে যেতাম তাহলে এখন ফিরে আসবো কেন? তোমরা এসব কি বলছো আমার মাথায় ঢুকছে না। আমার বউ পালিয়েছে। সমাজ আমি মুখ দেখাবো কি করে? সবার হাসির পাত্র হব, সবাই বলবে উজ্জ্বলের বউ পালিয়েছে। ও আল্লাহ, এভাবে তুমি আমার মানসম্মান কেড়ে নিলে। উজ্জ্বল মাটিতে বসে পড়ল, অনেকক্ষণ যাবৎ গড়াগড়ি করে আহাজারি করল তার বউ পালিয়েছে। রাশেদ ভেবেছিল উজ্জ্বল হয়তো পাল্টা ঝাঁস দেখিয়ে বলবে সে নিয়ে গেছে রুমুকে। রাশেদ কি করে পারে রুমুকে খুঁজে বের করুক? অথচ এই উজ্জ্বল কিনা পাগলের মতো আচরণ করছে। রাশেদের সন্দেহ নিভে এলো, সে চলে গেল নিজ বাড়িতে। নার্গিস দাঁত কিরমিরিয়ে বলেন, উজ্জ্বল, তুই সকাল সকাল কোথায় গিয়েছিলি সত্যি করে বল। উর্মি আপার বাসায়। হঠাৎ তুই সেখানে কেন গেলি, তাও অবেলায়? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। দুলাভাই বলল উর্মি আপা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আমি গেলাম আপাকে বোঝাতে। বিশ্বাস না হলে উর্মি আপাকে ফোন দাও। নার্গিস এবং শামসুল উজ্জ্বলের কথা বিশ্বাস করলেন। কারণ এত মিথ্যা নয়। মাঝে মাঝে উর্মি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে, যদিও এসব ঝগড়ার কোনো আগামাথা নেই, সব অহেতুক বিষয় নিয়েই তাদের ঝগড়া। রাশেদ চলে যেতে উজ্জ্বল উঠে দাঁড়ালো, প্যান্ট থেকে মাটি ছেড়ে বলে, আমার ব্যাগ গোছাতে হবে। দুলাভাই বলল ছুটি নিয়ে কয়েকদিন শহরের বাইরে ঘুরতে যাবেন, সাথে আমাকেও যেতে হবে। তাদের স্বামী স্ত্রীর মাঝে তুই ঢুকবি কেন? তোমার মেয়ে যদি সেখানে গিয়েও ঝগড়া করে তখন কি হবে? দুলভাই রিস্ক নিতে চান না, তাই আমাকে যেতে বলেছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। উজ্জ্বলের কথা শামসুল এতক্ষণ চুপচাপ শুনছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে তিনি প্রশ্ন না করে থাকতে পারলেন না। রুমু যে নিখোঁজ, মেয়েটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। কোথায় আছে আমারও তো চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নাই। রুমু ওর বান্ধবীর বাড়িতে আছে, এই কথা আবার কাউকে জানানো দরকার নাই। মেয়েটা যেখানে আছে সেখানেই তার জন্য বেশি নিরাপদ। উজ্জ্বল বোনের বাসায় ফিরল সন্ধ্যায়। রুমু তখন ঘুমে কাবু। টানা একটা দিন মেয়েটার জাহান্নাম কেটেছে, ঘুম খাওয়া মানসিক শান্তি কিছুই ছিল না তার। উজ্জ্বল রুমুর জন্য বেশ কিছু জামাকাপড় এনেছে। রুমুকে ঘুমাতে দেখে বাইক নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সে। রাতের শহরটা ঘোরা শেষে বাসায় ফিরে আসে রাত 11টায়। নিয়ম অনুসারে আজ তার বাসর, সেই অনুযায়ী রুমুর জন্য একটা রিং কেনা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, হঠাৎ একটা মেয়ের সাথে কি করে এক ঘরে থাকবে সে। ভাবতেই হাঁসফাঁস লাগছে। কেউ শুনলে নিশ্চয়ই হাসবে, হাসারই কথা। মনের ভেতরে চেপে থাকা প্রলয় কাউকে বোঝাতে পারবে না উজ্জ্বল। রুমুকে প্রথমবার কাছে পেয়ে কি করবে সে? জড়িয়ে ধরবে? নাকি চুমু খাবে? নাকি? উফ, ভাবতে পারছে না উজ্জ্বল। মনে মনে নিজেকে গালি দিল বেশ কয়েকবার। জীবনে এত এত রোমান্টিক সিনেমা দেখে লাভ কি হলো যদি সুযোগ মতো কাজে লাগাতে না পারে? উজ্জ্বল যে এত এত রোমান্টিক সিনেমা দেখল, সব কি বিফলে যাবে? সবাই একসাথে খাবার খেয়ে যে যার কাজে ব্যস্ত। উজ্জ্বল গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। এই ফ্ল্যাটে 3টা বেডরুম। যতবার এখানে এসেছে উজ্জ্বলের এই গেস্ট রুমেই থাকা হয়েছে। সবার হাবভাবে মনে হচ্ছে রুমু আজ পাশের রুমটাতে থাকবে, তবে কি তার বাসর হবে না?
এক সমুদ্র আফসোস নিয়ে কপালে হাত ঠেকালো উজ্জ্বল। তখনই তামিম এসে তাকে হেঁচকা টানল। উঠে এসো। কোথায় যাব? নাসার সাথে কথা বলতে। পৃথিবীতে থাকা এই উল্কা পিণ্ডটা বিয়ে করে ফেলেছে, সেই খোঁজ নাসাকে জানাতে হবে। দূর কেন ফাইজামি করছেন দুলাভাই? আরে সারপ্রাইজ রেডি, চলো তো। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তাকে ধাক্কা দিয়ে অন্য রুমে ঢোকালো তামিম। হঠাৎ এক ঝটকা আলো তার চোখে লাগতে বেশ অবাক হয়। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ, সেই গোলাপের মাঝে তার গোলাপ এক কোনো পা গুটিয়ে বসে আছে। মেয়েটার গায়ে বিয়ের শাড়ি। উজ্জ্বল মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় অবাক হয়ে তামিমের দিকে তাকাতে। তামিম বলে, এবার অন্তত কঞ্জুস ডেকো না। তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করার আগে তামিম বাইরে থেকে দরজা বন্ধ করে। একের পর এক সবকিছুই হঠাৎ হঠাৎ হচ্ছে। উজ্জ্বল নিজেই সবকিছুর তালগোল পাকিয়ে ফেলছে। রুমু উঠে এলো উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল ভাই, আমার ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। সারাটা দিন মটকা মেরে ঘুমিয়েছিলি, এখন আবার কিসের ঘুম? আমার ঘুম নিয়ে খোঁটা দিও না। দেখি পা দাও, সালাম করে আমি ঘুমিয়ে যাব। রুমু নিজেকে বাঁচাতে ঘুমের তাড়া দিল। মেয়েটার চালবাজি উজ্জ্বল বেশ ভালো করেই বুঝতে পারল। রুমুকে পাঠিয়ে দিল অজু করতে, তাদের এখন নামাজ পড়তে হবে। রুমু অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। মেয়েটা উজ্জ্বলের কথা মতো দুজন মিলে নামাজ আদায় করল। নামাজ শেষে উজ্জ্বল ঠিক কি করবে বুঝতে পারল না। রুমু শপিং ব্যাগ থেকে থ্রিপিস নিয়ে ওয়াশরুমে যেতে উজ্জ্বল বলে, কোথায় যাচ্ছিস? শাড়ি পরে ঘুমাতে পারবো না, খুলে থ্রিপিস পরব। আজ কি তোর শাড়ি খোলার কথা ছিল নাকি আমার? মা। মানে? ই রায়টেন ই মসাম নাদি কা কিয়ারা ই চঞ্চল হেওয়া। উজ্জ্বল সুর টেনে গান ধরল। রুমু ভয় পেয়ে গুটিয়ে যেতে উজ্জ্বল যেন দ্বিগুণ সাহস পেল। রুমুর ডান হাত টেনে মেয়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচাল। আটতলায় খোলা জানলা, মৃদু হাওয়া, সুরেলা কণ্ঠের গান। উজ্জ্বল ভরে পড়ল। এতটা দিনের অপেক্ষা, মনের মানুষটাকে কাছে পাওয়া, সবকিছু মিলিয়ে উজ্জ্বল আবেগপ্রবণ হয়ে পড়ল। দ্রুত পাজা কোলে তুলে নিল রুমুকে। অপরদিকে আতঙ্কে মুখটা নীল হয়ে উঠল রুমুর। শরীরের কাঁপুনি বাড়ল প্রবলভাবে। স্বামী স্ত্রীর মানসিক সম্পর্ক যেখানে গড়ে ওঠেনি, সেখানে দৈহিক সম্পর্ক কঠিন তার কাছে। একটা আতঙ্ক থেকে বেরিয়ে না আসতে আরেকটা আতঙ্ক ভর করেছে রুমুর মাথায়। উজ্জ্বলের ঘোর চাহনি তার কণ্ঠরোধ করছে। এবার উজ্জ্বল করে বসল আরেক কাণ্ড। সে রুমের লাইট অফ করল, জ্বালিয়ে দিল ড্রিম লাইট। আবছা আলোতে রুমুকে নিয়ে বিছানায় গেল। রুমু ভয় উজ্জ্বলের কলার চেপে ধরল, নেতিবাচক ইশারায় মাথা নাড়ল। উজ্জ্বল সেসবে পরোয়া করল না। ছেলেটা ঘরে পড়েছে গভীর ঘোরে। নতুন বউয়ের কায় মেখে থাকা মিষ্টি সুবাস তাকে আরও কাবু করল। এই সুবাসে মত্ত হতে চায় সে, যতটা মত্ত হলে একে অপরের মাঝে কোনো বাধা থাকবে না। উজ্জ্বল তার কন্ট্রোল হারালো। রুমুকে বিছানায় শুইয়ে তার দানবীয় শরীরটা ছেড়ে দিল মেয়েটার ছোট্ট দেহে। আচমকা ভরে রুমু চোখ বড় বড় করে তাকাল। এসব কি হচ্ছে তার সাথে? মুখ ফুটে কিছু বলার আগে উজ্জ্বল তার গাল চেপে ধরল। লিপস্টিকের টকটকে লাল ঠোঁট দুটো গোল হতে উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিলিয়ে দিল। উজ্জ্বল উন্মাদ হল, তার উন্মাদনা ক্রমশ বাড়ল। ডান হাতের সাহায্যে ছুঁয়ে দিল রুমুর গাল, গলা, সর্বত্র পিঠ। উজ্জ্বল যখন কন্ট্রোল হারিয়ে বেপরোয়া, তখনই অনুভব করল রুমুর নিস্তেজ শরীর। ছেলেটা মুখ তুলে তাকালো। রুমু জ্ঞান হারিয়েছে। এমন পরিস্থিতির জন্য উজ্জ্বল প্রস্তুত ছিল না। দ্রুত উঠে রুমুর শাড়ি ঠিক করে বসল সে। রুমুর চেতনা হারানো দেহ দেখে তার কাঁপুনি বাড়ল। আপন মনে বিড়বিড় করে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। উজ্জ্বল রুমুর গালে হাত রেখে বলে, রুমু, এই রুমু, কলিজা বউ, উঠো, কি হয়েছে? উঠো না। রুমু উঠল না। উজ্জ্বল প্রচণ্ড ভয় পেল। ভয়ে দরদর করে ঘামতে থাকল। পুনরায় রুমুর বাহু ঝাঁকিয়ে বলে, আমি কিছু করিনি, উঠো না, আমি তো কিছু করিনি। ঘেমে জুবুথবু অবস্থায় বসে আছে উজ্জ্বল। সে কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভয় কাঁপছে বুক। কি থেকে কি হয়ে গেল? সে কি করেছে? একটা চুমুই তো দিয়েছে। তার চুমুতে কি এতটাই ভোল্টেজ যা রুমুকে অজ্ঞান করতে সক্ষম?
উজ্জ্বল রুমুর গালে হাত রাখল, মেয়েটাকে ডাকল বেশ কয়েকবার, অথচ কোনো সাড়া শব্দ নেই। ফুলে সুভাষিত বাসরটা এক মুহূর্তে তার কাছে আতঙ্কে পরিণত হল। দ্রুত ফোন হাতে তুলে সিদ্ধান্ত নিল সিয়ামকে ফোন করবে। এই মুহূর্তে বন্ধুরা ছাড়া তাকে সাহায্য করার আর কেউ নেই। তবে আবার ভাবল এরা নিশ্চয়ই তাকে নিয়ে মজা লুটবে। সারাজীবন বন্ধুরা বলে বেড়াবে উজ্জ্বল বাসর ঘরে বউকে অজ্ঞান করেছে। ছি ছি ছি, এসব কথা পাঁচ কান হওয়া মানে মানসম্মান ঝুলে যাওয়া। উজ্জ্বল যখন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তখন রুমু স্বল্প চোখ খুলে উজ্জ্বলের অবস্থা দেখছে। হঠাৎ উজ্জ্বলের আবেগী হওয়াটা সহজ করে নিতে পারেনি রুমু। মেয়েটা যদি এখন পাল্টা প্রতিক্রিয়া দেখায় উজ্জ্বল নিশ্চয়ই ঝামেলা করবে। তাই নিজেকে বাঁচাতে মেয়েটা অজ্ঞানের নাটক করেছে। উজ্জ্বলের বেসামাল কর্মকাণ্ডতে রুমু নিজেও পা পিছলে বাসরের দুনিয়ায় হারিয়ে যেত, কিন্তু সে চায় না এমনটা হোক। উজ্জ্বল ভাইকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরানো যাক। উজ্জ্বল উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে রুমুর মুখে ছিটা দিল। এই মুহূর্তে রুমু আর নাটক ধরে রাখতে পারল না। পিটপিট চোখ খুলে তাকালো উজ্জ্বলের দিকে। রুমুর জ্ঞান ফিরেছে ভেবে উজ্জ্বল নিশ্চিন্ত হল। রুমু, ঠিক আছিস? আমার কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ঘুরে গেছে। আমার কেমন কেমন লাগছে উজ্জ্বল ভাই। সব ঘুরছে, আমি ঘুরছি, আপনি ঘুরছেন। এই তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, বিশ্রাম নে। আপনার ঠোঁটে লিপস্টিক কেন? রুমুর প্রশ্নে উজ্জ্বল ঠোঁটে হাত রাখে। দ্রুত ফোন ক্যামেরায় নিজেকে পরখ করে, গলা ঝেড়ে কেশে টিস্যুর সাহায্যে ঠোঁট পরিষ্কার করে। রুমুর ঠোঁটে থাকা লাল টকটকে লিপস্টিক উজ্জ্বলের ঠোঁট লেগে গেছে। ছেলেটার লজ্জা পাওয়া মুখ ভঙ্গিমা দেখে ঠোঁট কুঁচকে হাসে রুমু। উজ্জ্বল ভাই, আপনি কাজটা ঠিক করেননি। কি করেছি? মাত্র একটা চুমু। আমার রুমুকে আমি চুমু খাব না। না, খাবেন না। আমি প্রস্তুত ছিলাম না। আশ্চর্য, এভাবে সেজেগুজে বসেছিলি, আমার মাথা ঘুরিয়ে দিয়ে এখন বলছিস প্রস্তুত ছিলি না? মানে খেতে ডেকে এখন বলছে রান্না হয়নি। এই জীবনে আমি কখনো অজ্ঞান হইনি। কড়া রোদে স্কুলে পিটি করেছি, আব্বার ধমক খেয়েছি, আম্মার মার খেয়েছি, অথচ আপনার একটা চুমুতে আমি কুপোকাত। এবার বুঝতে পারছেন আপনি আমি কতটা ভয় পেয়েছি? কি বলেছিলাম মনে নেই? প্রমাণ করব এই উজ্জ্বলের কলিকাতা হারবাল লাগবে কিনা। একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। এখন তো আমার মনে হচ্ছে তোর কলিকাতা হারবাল লাগবে। বাজে কথা বলবেন না উজ্জ্বল ভাই। ও, আমি বললেই বাজে? ঠিক আছে, তুই যতদিন না প্রস্তুত হচ্ছিস এই উজ্জ্বল ক্ষুধার্ত থাকবে। আরেকটা কথা উজ্জ্বল ভাই করলে দ্বিতীয়বার অজ্ঞান করার ব্যবস্থা করে দেব। তাহলে কি ডাকবো? যা ইচ্ছা ডাক, তবুও ভাই ডাকিস না। রুমু শোয়া থেকে উঠে বসল। শাড়ি পাল্টে তাকে ঘুমাতে হবে। আয়নায় নিজেকে দেখে ভারী অস্বস্তি হল। সারা ঠোঁটে লিপস্টিক লেপটে। অপরদিকে বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে উজ্জ্বল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো তার পরিস্থিতি দেখে হামাগুড়ি দিয়ে কাঁদছে। রুমু বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হল। উজ্জ্বল তার ভেজা চুল দেখে ভ্রু কুঁচকে বলে, গোসল করলি কেন? আমি কিছু করেছি? গোসল করলে রাতে ঘুম ভালো হবে। আপনি এত রেগে যাচ্ছেন কেন? কই? আমি রেগেছি? আমি ঘুমাবো, সরুন তো। পারলে ঝাড়ু দিয়ে ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিন। তোর মায়া লাগছে না রুমু? আজ আমাদের। আমাদের কি বলো? না, আমি বাচ্চা মেয়ে এসব। ফাজিল মেয়ে তুই, বাচ্চা কেমনে? তুই যে একের পর এক রিলেশনে গেলি তখন কি তুই বুড়ি ছিলি? এই উজ্জ্বলকে প্রমাণ করার সুযোগ দে, প্রমাণ করে দেব তুই বাচ্চা না, তুই বাচ্চার মা হওয়ার ক্ষমতা রাখিস। রুমু প্রত্যুত্তর করল না, বরং চুপচাপ শুয়ে পড়ল সে। উজ্জ্বল আশাহত নয়নে তাকিয়ে রইল রুমুর পানে। একবার ছুঁয়ে দিয়ে অজ্ঞান হয়েছে, দ্বিতীয়বার ছুঁয়ে দিল যে কি হবে ভাবতেই ঢোক গিলল উজ্জ্বল। সময় তো স্থির নেই, সে গড়িয়ে গেল। মাঝরাতে এখনো জেগে আছে উজ্জ্বল, সে তাকিয়ে আছে রুমুর পানে। উজ্জ্বল ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করেছে, যতই সে হাসিখুশি ভাবটা ধরে রাখুক, কখনো সে ক্ষুধা, রাগ, জেদ, কান্না, হাসি কন্ট্রোল করতে পারে না। যখন যা মাথায় এসেছে করেছে, যা মনে হয়েছে দরকার তা ছিনিয়ে নিয়েছে। আর বিয়ের পর বুঝতে পারল এখনো তার কোনো কন্ট্রোল নেই। এই যে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে বউটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে তো পারছে না। উজ্জ্বল আর বসে থাকল না। উঠে গিয়ে রুমের বাইরে গেল এবং ফিরল ঝাড়ু হাতে। বিছানা ঝেড়ে ফ্লোরে থাকা সব ফুলের পাপড়ি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেলল। হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল রুমুর পাশে। মনে মনে বারবার বলল, সোনায় সোহাগা কপাল আমার। বেশ সকাল সকাল রুমু ঘুম থেকে উঠে তৈরি হয়েছে।
গায়ে জড়িয়েছে বেগুনি রঙের সুতির শাড়ি। এই শাড়ি উজ্জ্বল গতকাল এনেছিল। অন্ধকার রুমটায় আলোর সঞ্চার হতে ভ্রু কুঁচকে নেয় উজ্জ্বল, চোখ পিটপিট করে তাকাতে রুমুকে দেখে হতভম্ব হয়ে যায়। তুই শাড়ি কেন পরেছিস? আপনি জানেন না নতুন বউরা শাড়ি পরতে হয়? নতুন বউ? হুঁ, বরের খোঁজ রাখিস? গতকাল আমি কিছু করিনি, তারপরেও চিটকটাং হয়ে পড়লি, আমাকে একা ফেলে ঘুমিয়ে পড়লি। খোঁজ রেখেছিস আমার? আপনি কি বাচ্চা? হুঁ, নাদান বাচ্চা। একসময় মাকে জ্বালিয়েছি, এখন বউকে জ্বালাবো? রুমু প্রত্যুত্তর করল না। উজ্জ্বলকে তাড়া দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনার কিডনি দিয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দিন। কিডনি মানে? আইফোন। বউয়ের আবদার ফেলা যায়? উজ্জ্বল উঠে এলো, ঘুম ঘুম চোখে রুমুকে বেশ কয়েকটি ছবি তুলে দিল। রুমুর একের পর এক রন্ধন উজ্জ্বলকে পাগল করে তুলছে। বেচারা এবারেও ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। রুমু ফোনটা নিয়ে কিছুটা দূরে রাখল এবং উজ্জ্বলকে বলল, আসুন একটা রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলি। আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি টাইমার সেট করে দিয়েছি, ছবি উঠে যাবে। রুমু দ্রুত ক্যামেরা ক্লিক করে উজ্জ্বলের পাশে দাঁড়ালো। তাকালো উজ্জ্বলের চোখে। অপলক দৃষ্টিতে দুজোড়া চোখ আটকে গেল। এদিকে উজ্জ্বল ক্রমশ ঘরে পড়ছে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে অনামিক অনুভূতি। বল স্নায়ুটা তাকে বারবার নির্দেশ দিচ্ছে, এই মেয়েটা তার বউ, এক্ষুনি মেয়েটাকে কিস করা উচিত, এক্ষুনি। উজ্জ্বল নিজেকে সামলাতে পারল না, রুমুর দুগাল আজলায় পুড়ে ঠোঁটে ঠোঁট মেশালো। নিজের কন্ট্রোল হারালো, সে এলোপাতাড়ি চুমুতে ভরিয়ে দিল মেয়েটাকে। রুমু বাধা দিতে গিয়েও পারল না, উজ্জ্বলের করুণ চাহনি তাকে বশ করেছে। হঠাৎ দরজায় করাঘাতে রুমু ছিটকে দূরে সরে, সেই সাথে ভড়কে যায় উজ্জ্বল নিজেও। হঠাৎ বাধায় ছেলেটার গায়ের কাঁপুনি কিছুতেই কমে না। দুহাতের সাহায্যে নিজের চুল খামছে, বলে, এত বাধা কেন? 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 একটু কিছু করতে দে দে দে। সব সহ্য হয়, রোমান্সে বাধা সহ্য হয় না, এই কথা আমি কাকে বোঝাবো? ও গড, কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বলল। যাব না বাড়ি? রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদ আর চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে, তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানায় এসে পা ফেলুক, গালমন্দ করুক, ওর গাল আর পা দুইটা আর আস্ত থাকবে না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বউয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করেই এসেছি। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না। এই যে দেখো আমি হাসছি, হি 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 হা হা হা। উজ্জ্বল মেকি হাসল। উর্মি বুঝতে পারল ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দিবি নাকি? লজ্জায় হঠাৎ প্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে নে। পারব না। আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটা হয়েছে এক তেরা, সব বুঝেও উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি এসব বোঝে না? খুব বুঝে। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না, সারাটা দিন সারাটাক্ষণ রুমুকে ঝালানো হবে। এক মাঘে শীত যায়। যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে, যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেব, বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করল, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসল। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি? চল বিয়ে করি। তুই কবে রাজি হবি, চল বিয়ে করি। এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে ঝালানো থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল, তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো, উজ্জ্বল দুপুরে খেতে আসেনি, ছেলেটা কোথায় আছে কে জানে।
অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আব্বা হসপিটাল নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও। আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করল না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামাকাপড় ব্যাগে ভরল। এখান থেকে উর্মির শ্বশুর বাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্র মাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ব্যবসা গরমে হঠাৎ মেঘের শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে, সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল, অশনি ঝড়ে গাছপালার উথাল পাতালে ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতুরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়াল রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফিরল। দেখ, ভিজে গেছি। অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না। চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছি। এ কি, তুই কাঁপছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এই বউ, কাঁপছে কেন তোর শরীর? ভয় পেয়েছিস? এই তো চলে এসেছি। দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা কবে হবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসল বিছানায়। জড়তা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এইখানটায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফেলল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ, তবে রুমুকে কিছুই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনও ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস। সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট দিবি? তা কি পোস্ট দিবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার। আজ সিঙ্গেল বলে, আজ জামাই নাই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই। এসব পোস্ট দিবি? রুমু বুঝতে পারল উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে, আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধুদল। এসব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই তোর চোখে কি এই জলজ্যান্ত মানুষটাকে নজরে আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? বলকে তোর ভাই। আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই। আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মাঝে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতে রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকাতে রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়।
রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস ওর নো। ধরে নিন কোনো উত্তর নেই, তবে নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাজা কোলে তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানলায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিয়ৎক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে উঠে রুমু। উজ্জ্বল তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাইগ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টানটান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করল? এই ছেলের মনে চলছেটা কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয় চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলই না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক। থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান, খু ন করে ফেলব। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারল বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায়, তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতা হারবাল আমার না তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো তখন দেখাবি। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুটঝামেলা করল, তবে লাভ কি হল? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেলল, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করল অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাতারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হল। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে, রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে, ঠিক আছো? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হল। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে, মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘণ্টাও স্থায়ী হয়নি। বৃষ্টিমাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যক্তবিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু। অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টি রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে উঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না? তবে আমাকে ঘুমাতে দাও। সারা দিন যদি ঘুমে ঝুরতে থাকি, কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরও কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এই বাড়ির ভবিষ্যৎ কর্ত্রী তুমি, হাতে হাতে এগিয়ে দেব এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল।
হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা, মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলতো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলতো, রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? ক কি বলছো তুমি? তোমার কোনো কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি? জানি হও, না হতেও তো পারো। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি রুমুর পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছেন নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই? রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার ক্ষেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন আমার কাছে ছিল। একমাত্র তুমি দেখেছ আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমু পেল কি করে? এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারব মনে রেখো। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামল মুষলধারের বৃষ্টি। পানি কণা যে এক্ষুনি জানলার থাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতে উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুইয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছে ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমাতে দিচ্ছিস, না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস। উজ্জ্বল শুনছেন। সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক। ছেলেটা পিটপিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ, আপনি ঘুমাবেন ঘুমান। আমাকে ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছাড়া ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমাতে হলে আমাকে জড়িয়েই ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারারাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমি তোকে জ্বালিয়েছি। ভালোবেসেছি আর তুই এত বড় অপবাদ দিলই। ঠিক আছে ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাত ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছাড়া ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি, ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতে গালে বেশ কয়েকটি চুমু খেল। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না, আমার চুমুতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুঁচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসাল। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবাণু থাকে তবে জীবাণুই ভালো। দুজন মিলে এখন থেকে জীবাণু জীবাণু খেলব। ঠিক আছে উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দেন। আমি যদি জানতাম আপনি এমন। কেমন? কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না। সব ব্যাপারে জেনেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়াল। পর্ণের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টানটান করে বলে, ওকে ঘুমা। জ্বালাতন করব না। তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবি। আমি আবার কন্ট্রোল হারাতে পারি, এই ক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করি না। রুমু ঠোঁট বাঁকাল। গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়াল। ডার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে এই জগতের নায়িকারা ফেল। উজ্জ্বল ভা, খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেব আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের কি সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে।
এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিয়ৎক্ষণ আগে ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করল। গতকালকের সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারল, নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে আয়, দেখবি ফ্রেশ লাগবে। রুমু উঠে বসল, কিন্তু আবার বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খিচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলল উজ্জ্বলের গায়ে। বেয়াদব লোক রয়ে সয় করা যেত না। আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব। যখন করলাম তুই আমাকে বারণ করেছিস। তখন তো। এই চুপ। রুমু চেঁচিয়ে উঠল, তা দেখে হাসল উজ্জ্বল। মেয়েটাকে পাজাকল তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল সেরে আয়, খেয়ে দে, ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবি। যান, বের হন। আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি এখন আমি কিছু বলেছি, তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার দিকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল আরেকবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্ট টেনে খুলে ফেলল। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করল। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে। যে পুরুষের যেখানে কন্ট্রোললেস হওয়া দরকার সে সেখানেই হয়, যেমনটা আমি হচ্ছি। রান্না বান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা, এর বেশি কিছু তার ধারণাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতো ছুটাছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘোরেও তার আবল তাবল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব। কিছু রাঁধতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বুলাল। জ্বরে ছেলেটার গা পুড়ছে, এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার। কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিয়ৎক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়াল। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করল না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করল। আপনি এমন করছেন কেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এদিক সেদিকে ছুটতে লাগল। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়, ছোটবেলা থেকেই জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটত আর আবল তাবল বকবক করত। এসবে তাকে একমাত্র সামলাতে পারত তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না। আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো খোয়ারে ভরতে হবে। কি মুরগি? কি বলছেন উল্টা পাল্টা? কাজের কাজ কিছুই করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগল। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা মনে মনে অবশ্য ভয় লাগল। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করল না সে। দাঁড়িয়ে আছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগাল। মেয়েটা ভয় উজ্জ্বলের সাথে ছুটতে লাগল। হঠাৎ মেঘলা আকাশে ঠাসঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে? রুমু, চল কই মাছ ধরি। উজ্জ্বল, এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। হু, চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালাল। রুমুর এসব আর সহ্য হল না। মেয়েটা ফোন করল উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখি বড় হয়েও একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো।
রুমু ফোন রাখল, উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়াল। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে, একদম ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম, টক খেতে ইচ্ছে হচ্ছে। রান্নাঘরে আচার আছে, জানিয়ে আয়। ঠোঁটটা কুঁচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনল। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়াম নিয়ে আচার খেতে লাগল। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিহ্বা লোল পড়ে যাচ্ছিল। রুমু, এসব কি হচ্ছে? কোনো সব। ভেবেছিলাম জ্বর হবে তোর। মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম ওমা, এখন দেখি উল্টা আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসল। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মন চাইছে? টক খাওয়ার কথা তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বুঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস যাতে আমি রেগে যাই। বুঝি না ভাবছিস? বাই দা ওয়ে, সেই মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করল না। থম মেরে বসে রইল। এক বয়াম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের দরুনে আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচণ্ড রোমান্টিসিজম মেয়ে, বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো এরপর থেকে কোথায় পালালো রোমান্টিকতা। উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে উঠে না, মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না বললেই হলো। আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছি, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দার গ্রিলে ঠেসে দাঁড় করাল। উজ্জ্বল, ভয় লাগছে তো? বাজের শব্দে কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখল। ভেজা চোখের পাতায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়াল, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনল? মোটেও না। তিরতির করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর দুহাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলোপাতারি চুমুতে খেল। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমু চোখ খিচে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতে রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন। ঔষধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ। প্রতিদিন 6 বেলা করে এই ওষুধ না খেলে বাঁচব না রে। উজ্জ্বল, এই ওষুধ কথা বলে না, চুপ। উজ্জ্বল ধমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতে আলোর দেখা পেয়ে দুজনে অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোমরা বৃষ্টিতে ভিজতাছ কেন? ঔষধ খাচ্ছি দাদি। মস্কারা করো। বৃষ্টিতে ভিজা কিসের ঔষধ খাও? আরে মস্কারা না দাদি, এটা স্পেশাল ওষুধ, সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসি আছে, তাও সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজে অমৃত। রুমু দাঁত কিমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না, তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রোমান্সে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? এই তো, আমি আছি তো।
জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানলার কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং রাগ করে না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ রাগ করে না। দেখ দেখ, তুই রাগ করাই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং কত? হ্যাঁ ঢং, তাও তো কথা বল। রুমু উঠে গেল, রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমাতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে, অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বদ্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। সেন্টু গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল প্যাঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকাবাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রান্নাঘরের দরজায় দুই হাত তুলে স্টাইল দিয়ে বলে, হেই ডার্লিং। রুমু পেছনে ফিরে তাকাল। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়, হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তে ঝনঝন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এখন রূপে তারা তাজ্জব বনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, শো হট সুন্দরী। তামিম অবাক স্বরে বলে, এটা কে রে? উজ্জ্বল পেছনে তাকাতে বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথরে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু তোমার কপাল পুড়ল। সারাটা দিন কেটে রাত নেমেছে অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মানসম্মানের আজ রফাদফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নাই। কেন নাই? মানসম্মানের 12টা বাজিয়ে আবার বলছিস? তুই সর, সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ইশারায় বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলে ছিল না, বিশ্বাস করুন। আপনার হটি পেটটা যা লাগছিল না। একটু সুযোগ পেলে আপনার হটি পেটটায় চিমটি কেটে দিতাম। রুমু পুনরাত হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল দাঁত কিমিরিয়ে। খুব হাসি হচ্ছে। দাঁড়া, তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবি আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরও বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাতিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেলল ওনার সাহায্যে। একই রুমু, এভাবে মুখ ঢেকেছ কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়। আ আমি ঢাকি আপু। কি যে বলো তুমি। দেখে কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়না টান দিতে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে খেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে, মেয়েটা কি লজ্জা পেয়েছে। এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহে থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টগবগিয়ে ফুটছে হাতের কাছে। রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না।
শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না, আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসল চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুড়ে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসল রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতে মুখ কুঁচকে বলে, এই রুমু কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শুন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরও বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না লাগে না। তুই পাশে থাকলে লজ্জারা উড়ে যায়। আচ্ছা, ওই হিমেল সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন। এই তুই খাত। বাসর ফাসর শেষ করে নিশ্চিন্ত হয়ে গেছি, তুই আসলি আউল ফাউল কথা বলতে। আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে, বউ রাগ করে না। আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুসকা একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমায় খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক, এবার অন্তত বউকে নিয়ে নিজ নিরে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোনো কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করল। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ঈষৎ বউটা কবে যে আসবে, পাশে শুয়ে খুশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্নে নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন, চিন্তিত কণ্ঠে বলেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? হু। তাহলে বাদ দাও। রাশেদ আর ঝামেলা করেছে। সে তো প্রতিদিনই করে, ওর বাড়ির উঠোন থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলাই করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান্নামে যাক। খিদে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়েছে। হুম। হুম মানে? হুম মানে হুম। উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকেছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়েচড়ে বসে গলা ঝেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছি আম্মা। মজা করছিস? একদম না। তোমার মুরগির বাচ্চাগুলার কসম। নার্গিস বেশ অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি পিউ, সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রুমুকে ছাড়বো না, ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠরোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা টাস্কি খাইও না। রাশেদ ঝামেলা পাকালেও রুমুরে ছাড়ব না। কাবিন স্বেচ্ছায় বেশি নিশি। উই মেয়ে যদি তোরে ছাড়ে। ছাড়বে না। মগজ ধোলাই করছি। নার্গিস কিছুই বললেন না, তিনি কিয়ৎক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিংকর্তব্যবিমূঢ়।
এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলে লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনের দুপুরে এই ছেলে খুনাখুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে, ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস। ইচ্ছে করছে গায়ের সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই আমি রুমুকেই বিয়ে করব। কি জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন, পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সব কিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে? বিয়ে করেছি আমি, বউটা আমার, ঝামেলাটাও আমার। বউ? বড় বড় কথা ফুটছে মুখে। বউ পালার সাধ্য তোর আছে? ইতর কোথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করল। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে। মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসল বিছানায়। উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমে সব ভুলে গেছে রে, শুধু মনে আছে লাও আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আম্মাকে আজ বিয়ের কথা বলেছি। রুমু বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বলল? মাথা ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচাজান কি বলল? এই বিয়ে সম্পর্কে তিনি কিছুই জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে। খুব বেশি না, অল্প। না জানিয়ে বিয়ে করেছি তো হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করল। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করল তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতে দেখতে পায় রুমু কাঁদছে। এই, তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চর মারব। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ দেখিয়ে একটু ভালোবাসার কোথাও তো বলতে পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথায় ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে। দিব নাকি চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা। ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না। আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্যই তো বলি, দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে, সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়াল। ডার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মুডে থাকায় কেউ যে ফোন করছে তার আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসে যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়, তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষি ধ্বনি। হারামজাদি, ফোন কেন ধরিস না? তোকে কি বলেছি আর তুই কি করছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হল। দ্রুত ফোন কেটে কল লিস্টে ডিলেট করে ফোন ছুড়ল বিছানায়।
সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয়ই বলবে কোথায় আছে ঠিকানা দিতে বা অনন্যা। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়াল। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছনে থেকে টেনে ধরল উজ্জ্বল, যার দরুনে গলায় ফাঁস পড়ল রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছোটট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদারসে গোঙানির শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে। একটু বুঝালাম ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাশতে কাশতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করল। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য। একটুর জন্য কি? আমার গলা। রুমু গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে। উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা কি ঠিক আছে? না, ঠিক নেই। রুমুর প্রতি প্রচণ্ড রাগে উজ্জ্বলের শরীরটা থরথর করে কাঁপছে, অথচ এই রাগটা কিছুতেই তুলতে পারছে না সে। কাউকে উদুম কেলানি দিল মনটা শান্ত হতো। রুমুর পরিবর্তে অন্য কেউ হলে এতক্ষণে মারতে মারতে আধমরা করে ছাড়ত। দুঃখের বিষয়, এই আদুরে একটা বউকে কি করে গায়ে হাত তুলবে? এসব কথা ভাবলেও গায়ে কাঁপুন ধরে। উজ্জ্বলের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোললেস এই মানুষটা যে নিজের রাগ কত কষ্টে কন্ট্রোল করার মিছে চেষ্টা করছে তা বলে বোঝানো সম্ভব নয়। এত ধৈর্য অধৈর্যের পালা অতিক্রম করে পানির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল সে। হঠাৎ ভাঙচুরে চমকে যায় রুমু। কিছু বুঝে উঠার আগে একে একে হাতের কাছে সব ভাঙতে থাকে উজ্জ্বল। অতিরিক্ত রাগে নিজের গায়ের শার্টটা এক টানে খুলতে সব বোতাম ছিটকে বেরিয়ে আসে। উজ্জ্বল। রুমুর ডাক উজ্জ্বলের কর্ণকুহরে আসতে উজ্জ্বল থেমে যায়। চুমু বউ, ওহ না রুমু বউ, তোর মনে যে এত শয়তানি এটা তো আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি? কিছু করিসনি। ইদানিং কৃপণ হয়ে গেছিস, আমার ওষুধ কম দিচ্ছিস। কি? কিসের ওষুধ? উমম। চুমু বউটা কিচ্ছু বুঝে না। তোকে এক চানসই পাকা বানিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার কিসের প্রশ্ন করিস? রুমু গলা ঝাড়ে, এই ছেলের মতিগতি তার ঠাহরে আসছে না। এই রাগ দেখালো, এখন আবার রোমান্সের কথা তুলছে কেন? রুমু, আমার রাগটা মোটেও কমেনি, তোকে ভালো মতো চটকে দিল আমার রাগ কমতো। আমি কি করেছি? তুই আমাকে ঠকাচ্ছিস না তো? সিরিয়াস প্রশ্ন করেছি। আপনার এমন কেন মনে হলো? সন্দেহ ছাড়া নিশ্চয়ই কথাটা তুলিনি। সন্দেহ? কয়টা দিনের সংসার? ওহ না, সংসার হয়ে ওঠেনি, একটা সম্পর্ক। কয়টা দিনের সম্পর্ক আমাদের? এখনই সন্দেহ তুলছেন? সব ফেলে সব মিথ্যা করে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর আপনি আমাকে সন্দেহ করছেন? রুমু ভীষণ রেগে গেল। রুমুর পাল্টা রাগে উজ্জ্বল নিজেও বেফাঁস ফেঁসে গেছে। সে ভাবতেও পারেনি সন্দেহ শব্দটা এতটা ভয়াবহভাবে আঘাত করবে মেয়েটাকে। ক্রুদ্ধ দুচোখের কোটরে ভেসে উঠেছে অশ্রুকণা। উজ্জ্বল অবাক হয়ে তাকালো মেয়েটার পানে। রুমুর কি এতটাই আঘাত লেগেছে যে মেয়েটা কেঁদেই ফেলেছে? রুমু, আমি এভাবে বলতে চাইনি। তুই তবে কিভাবে বলতে চেয়েছেন? আমি কি আপনাকে ঠকাচ্ছি? কেন ঠকাবো? কোনো ভিত্তিতে ঠকাবো? আপনি আমার প্রেমিক লাগেন নাকি? যে আজ আছেন তো কাল নেই। শুনুন, আপনি আমার স্বামী হন। উজ্জ্বল থমথমে চোখে তাকালো রুমুর পানে। রাশেদের বলা কথাগুলো, রুমুর প্রতিক্রিয়া, কোনোটাই দুইয়ে দুইয়ে চার মিলছে না। আচ্ছা, তার কি কোথাও ভুল হচ্ছে? আমার সাথে বোধহয় আপনার আর চলছে না। সন্দেহ নিয়ে সম্পর্ক টিকে না, আমি বরং আমার পথে খুঁজে নেব। উজ্জ্বল রুমুর হাত ধরল, অথচ মেয়েটা হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়াতে মেঝেতে ভাঙা কাচের টুকরোগুলো পায়ে বিঁধে যায়। চাপা আর্তনাদে রুমু আহ ধ্বনি তুলে। উজ্জ্বল দ্রুত রুমুকে কোলে তুলে বিছানায় বসায়। সাবধানে হাঁটবি তো। ক কি করেছিস পাটার? গলগলিয়ে রক্তে ভিজে গেল বিছানার চাদর। মেয়েটার দুই পায়ের তালুতেই কাচ বিঁধেছে। উজ্জ্বল কি করবে না করবে দিশ হারিয়ে ফেলল। ডোর বেলের শব্দে কোনো মতে রুমের বাইরে গিয়ে দরজা খুলে উজ্জ্বল। উর্মি এসেছে। মেয়েটা বিশেষ দরকারে বাইরে গিয়েছিল, ফিরে এসে উজ্জ্বলের আতঙ্কিত মুখখানি দেখে বলে, কিরে, কি হয়েছে? রুমুর পা কেটে গেছে। কি বলিস, কিভাবে? আ
আমার ভুলে। দুপায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে রুমু। উর্মি দেদারসে বকবকি করে যাচ্ছে উজ্জ্বলকে। অবশ্য বকাবকিতে এই মামলা থেমে নেই, বয়সে বড় বিধায় উজ্জ্বলের গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে। উজ্জ্বল নীরবে নিভৃতে সবটা হজম করেছে। হাতে পানির গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। রাগান্বিত রুমুর সম্মুখে দাঁড়িয়ে আদেশ সুরে বলে, রুমু ওষুধ খা, ব্যথা কমে যাবে। মনের ব্যথা বড় ব্যথা তা তো আপনি জানেন না। সেই ওষুধও আমার কাছে আছে। চোটপাট না করে ফতাফত ওষুধগুলো গিল। রুমু নিজের রাগ বজায় রেখে বলে, গিলব না। গিলতে বলেছি। বললাম তো গিলব না। এই কার সাথে তেয়ারামো করিস? আমিও পিএইচডি করা তেয়ার উজ্জ্বল্লা, তোর সাধ্য নেই আমার সাথে তেয়ারামো করার। উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। মুখে ওষুধ পুরার আগে তার পিঠে পড়ল এক দানবীয় থাবা। তীব্র ব্যথায় দাঁত কিরমিরিয়ে পেছনে ঘুরতে দেখতে পেল রাগান্বিত উর্মিকে। তোর সাহস কি করে হয় রুমুকে মারার? বিয়ে করেছিস স্বেচ্ছায়, কিচ্ছু বলিনি, এখন বউ অত্যাচারে লেগে গেছিস। তুই আমার ভাই। বেয়াদব নির্লজ্জ ছেলে, মেয়েটার পায়ের এই অবস্থার জন্য কে দায়ী? এই তুই বের হয় রুম থেকে। উর্মি ধাক্কা দিয়ে বের করে দিল উজ্জ্বলকে। বেচারা উজ্জ্বল হতভম্ব হয়ে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। হতাশার শ্বাস টেনে আফসোস সুরে বলে, গাল চেপে যখন চুমু খাই তখন দোষ নাই। তখন তাকে অত্যাচার বলে না। অথচ ভালোর জন্য গাল চেপে ওষুধ খাওয়াচ্ছিলাম, এখন আমি অত্যাচারিত পুরুষ। উর্মির উপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে, এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকিধামকি করছে, এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়, একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে, এই ব্যাপারটাকে মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানল এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি শলা-পরামর্শ চলছে? আমাকে মারবি? নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলি? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসা বাসি খেলা, এসব তোর নাটক ছিল? রুমু চমকে গিয়ে ঢোক গিলল। তার মানে উজ্জ্বল কিছু আঁচ করেছে। উজ্জ্বল কি কিছু জেনে ফেলল? কি হলো, মুখে কেন কোনো কথা নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতেও তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার পেটের মেয়ে আমি জানি তো। তোর মা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানব না? রুমু রেগে গেল, পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন। আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই আমাকে ধমক দিবি না। 100 বার দেব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেয়ারা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারব না। দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস রুমু। আমার মাথা হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছে না। তোকে সাবধান করলাম যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে? বউ হিসাবে অস্বীকার করবেন না। তুই বেশি বকছিস রুমু। আপনি কম করছেন। বিয়ের স্বাদ মিটে গেছে। এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেটা রাগের দরুন রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি। অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই ধাউ করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমুও উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়।
এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিবশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না। দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফাস করছিল। আপনাকে কে কামড়াল? এতটা ভয়াবহ কামড়? এই আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়ে নিত। বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। কি স্বল্পের জন্য মাংস উঠে আসেনি। পুরো দাঁতটাই দেব গেছিল। কতখানি রক্ত গেল? রাক্ষসের পাল্লায় পড়লেন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে, তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে, তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষত স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল আর আপনি ফোনে প্রেমালাপ করছেন। নেব না এই হসপিটালের চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো যাব না। অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে উঠে, আরে যাবেন না, আমার কাজ শেষ, আপনি বসুন। উজ্জ্বল বসল। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে। দুচোখ প্রতিবার ঝাপসা হচ্ছে, কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার। তাই তো এ বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারল উজ্জ্বল কাঁদতে চাইছে, তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে ১০১টা প্রশ্নের জবাবদিহি করতে হবে, রুমুকেও অপমানিত হতে হবে, এসব ভেবে নতুন শার্ট গায়ে জোরালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতরে রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি, তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো, অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল ঘোলা করল। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগী যেদি সে আগে ভাবেনি রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা। কই এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মাল তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে উজ্জ্বল যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গটকটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনল তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেব না, এটাই উজ্জ্বলের শাস্তি, কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিন্ত হতো। রুমু ঘুমিয়ে আছে, রুমুর পাশে চুটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতে উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আটকে উঠে সে। বন্ধ চোখের পাতা ফতাফত খুলে ফেলল উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ! উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টনটন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। কোথায় যাবি? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতেও জাহান্নামেই যাবে। ওহ আচ্ছা। যে স্বামী রোমান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব স্বভাব কামিয়ে ফেলবে। ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ কোথাকার। রুমু প্রত্যুত্তর করে না।
শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারো সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরও 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি, তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। শুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনে দুকু নয়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত, দেমাকি ছেলে কাঁদছে। ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন কেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। একে আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না। কি হয়েছে দেখি। রুমু উজ্জ্বলকে টেনে ঘুরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশে মুখ হেঁকে শুয়ে পড়ে। রুমুও কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে। উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে, তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকি দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না। মানে কি? এই, প্লিজ কান্না থামান। থামাতে পারছি না। আমি কান্না থামাতে পারছি না রে বউ। আরো জোরে কাঁদলে পারলে শান্তি লাগত। আরে কি হয়েছে? এই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোলে আসছে না। আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই, না রাগে জেদে, রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলের কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসল বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নিব না। তুই কুত্তি, কখন জানি চুমু দেওয়ার উছিলায় আমার ঠোঁট কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়া কামড়ির ট্রেনিং আমিই দিয়েছিলাম। এখন তার সাইড ইফেক্ট ভোগ করছি। চলবে ইনশাআল্লাহ।